কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি 4টে 4 দিক। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ রাজ্যের 4টি বিধানসভা আসনে উপনির্বাচন চলছে। একদিকে যেমন উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং শহর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। বাগদার পুকুরিয়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গিয়েছে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আপনাদের জানিয়ে রাখি, বাগদায় আজ সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছিল এবং সেই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি বাগদায় প্রায় 38% মতো ভোট পড়েছিল দুপুর 1টা পর্যন্ত। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, সার্বিকভাবে বাগদায় নির্বাচনের কি পরিস্থিতি? বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রধান দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ করছে? হ্যাঁ, দেবাশিস, বাগদায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ করছে বাগদায়? দেখো অঙ্কুর, আমি তোমাকে বলি যে সকাল থেকে যে বাগদার উপনির্বাচন চলছে, এই প্রথম দিকে আমরা দেখেছি কোনো রকম গন্ডগোলের কোনো খবর আসেনি, কিন্তু ঠিক বৃষ্টির পরেই আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গন্ডগোলের খবর আসছে। বিশেষ করে এখানে বিজেপি যেটা বিভিন্ন জায়গায় অভিযোগ করছে যে তাদের তৃণমূল কংগ্রেসের লোকজন তারা বুথ জ্যাম করছে, কোথাও একই ব্যক্তি অনেকবার ভোট দিচ্ছে বা বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে, এরকম কিন্তু বারবার অভিযোগ করে আসছিল। এবং সেই মতো যে বিজেপি যে প্রার্থী সে বিভিন্ন বুথে যখন যায় তখন তাকে এই যে বিভিন্ন রকম অভিযোগ করার ফলে এই যে বিজেপি প্রার্থী যখন বিভিন্ন বুথে যায় তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকজন তারা কিন্তু এই প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দেখায়। এবং পাশাপাশি 187, 188 নম্বর বুথে যে বিজেপি প্রার্থী সে যখন যায় তখন তাকে তার গাড়ি উপরে হামলা করে বলে অভিযোগ, এরকম একটা অভিযোগ করেছে বিজেপি প্রার্থী। এবং সেটা কিন্তু বারবার এই সকাল থেকে আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে বিজেপি যে মণ্ডল জেলা যে সাংগঠনিক যে সভাপতি তিনি কিন্তু অভিযোগ করে আসছিলেন যে বিজেপি তৃণমূল কংগ্রেসের লোকজন ঢুকিয়ে দিয়েছে, বাড়ির লোকজন, এবং তারা বিভিন্ন বুথে গন্ডগোল করার চেষ্টা করছে, বুথ জ্যাম করার চেষ্টা করছে। এই সকাল থেকে আমরা বিভিন্ন রকম অভিযোগ তারা করে আসছিল এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের লোকজন তারা কিন্তু এই যে বিজেপি যে প্রার্থী তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয় এবং পরবর্তীকালে দেখলাম তারা মানে তার উপরে হামলা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত এই উপনির্বাচনকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ একে অপরের বিরুদ্ধে করেছে, কোনো পুলিশ এখনো পর্যন্ত তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে? নির্বাচনে কোনো অভিযোগ দায়ের হয়েছে? করেছে মূলত অভিযোগ করেছে মেলের মাধ্যমে করা হয়েছে এবং পাশাপাশি যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কিছু অভিযোগ করা হবে একথাও বলেছেন। পাশাপাশি বেশ কিছু জায়গায় মেল করে জানানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে যত আমরা দেখতে পাচ্ছি যে যত মানে বেলা গড়াচ্ছে তত কিন্তু এই অভিযোগগুলো পরপর বাড়ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বিজেপি মনে করছে যে তারা হেরে যাবে, সেই জন্য হেরে যাওয়ার ভয়ে কিন্তু তারা এই বিভিন্ন রকম এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে আসছে বলে এরকমই আমরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। বাগদায় সার্বিকভাবে যে উপনির্বাচন তাতে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে এখনো পর্যন্ত কমিশনের কাছে। তৃণমূল কংগ্রেস হোক বা বিরোধীরা উভয় পক্ষই অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে। বেশ কয়েকটি জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ, তার পাশাপাশি প্রার্থীকে ভোট কেন্দ্রের কাছে পৌঁছতে না দেওয়া, এই ধরনের অভিযোগও উঠেছে বাগদায়।
অভিযোগ ছিল ওখানে ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম, ওখানে আমার যারা লোক ছিল, মণ্ডল পেশেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের পরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল। পরবর্তীকালে ওখান থেকে আমি বেরিয়ে, এটা হচ্ছে 82 নম্বর বুথে, দেয়ালদাহ বাগদা। আপনি কি ওখান থেকে বেরিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে পরবর্তীকালে বেরিয়ে আসছি। বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। প্রচুর জমায়েত করেছে ওরা, নোংরা ভাষায় গালিগালাজ করছে ভীষণভাবে। আপনাকে কি হেনস্থা করা হয়েছে? হেনস্থাই তো, মানে তাড়িয়ে আসা মানে হেনস্থা। ওদের সেন্ট্রাল পোস্ট না থাকলে তো গায়ে হাত দিত। নির্বাচন কমিশনে অভিযোগ করছেন? হ্যাঁ, অবশ্যই করবো। এটা কাদের বিরুদ্ধে অভিযোগ? টোটাল তৃণমূলের সব ওখানে রয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী। কি হয়েছে? অভিযোগ ছিল ওখানে ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম, ওখানে আমার যারা লোক ছিল, মণ্ডল পেশেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের পরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল। পরবর্তীকালে ওখান থেকে আমি বেরিয়ে, এটা হচ্ছে 82 নম্বর বুথে, দেয়ালদাহ বাগদা। আপনি কি ওখান থেকে বেরিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে পরবর্তীকালে বেরিয়ে আসছি। বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। প্রচুর জমায়েত করেছে ওরা, নোংরা ভাষায় গালিগালাজ করছে ভীষণভাবে। আপনাকে কি হেনস্থা করা হয়েছে? হেনস্থাই তো, মানে তাড়িয়ে আসা মানে হেনস্থা। ওদের সেন্ট্রাল পোস্ট না থাকলে তো গায়ে হাত দিত। নির্বাচন কমিশনে অভিযোগ করছেন? হ্যাঁ, অবশ্যই করবো। এটা কাদের বিরুদ্ধে অভিযোগ? টোটাল তৃণমূলের সব ওখানে রয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী। ডবল ভোট দিচ্ছে তারা। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা কোনো কথাই প্রতিবাদ, আমাদের কোনো দামই দিচ্ছে না। মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ উঠেছে। তিনি তার মার গাড়ি নিয়ে ওই বাগদার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তাঁর গাড়ি ব্যবহার করা নিয়েও অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে। বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিনয় বিশ্বাস। ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস এখানে এই কেন্দ্রে মুখোমুখি লড়াই করছে। এই কেন্দ্রে বাম কংগ্রেসের জোট হয়নি এবং সেক্ষেত্রে এই কেন্দ্রে দুজনে লড়াই করছে। প্রায় 20,000-এরও বেশি ভোটে এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। কি বলেছেন আজকে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমরা শোনাবো। ওরা তো বলেছি প্রথমে, ওরা জেনে গেছে হারতেই হবে, এখন ড্রামা করার জন্য করছে, না হলে ওরা নিজেরাই বোধহয় গেছে, উনি হবে র্যাগিং নিজেরাই করছে হবে। মানুষরা, সাধারণ মানুষরা বুঝে গেছে কি উত্তেজিত হয়ে গেছে, সেজন্য ওটা করেছে হবে। জানি না, মানে কি কেসটা কি হয়েছে আমি তো জানতে হবে, আমি তো জানি না। উত্তর 24 পরগনার বাগদার দেহালদাহে চরম বিশৃঙ্খলার অভিযোগ। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান, এমনকি মারধরের অভিযোগ সিআরপিএফ এর বিরুদ্ধে, এমনটাই অভিযোগ উঠেছে। যে অভিযোগকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দরের কাছ থেকে জেনে নেব বিশদে বিষয়টি কি জানা যাচ্ছে। সত্যসুন্দর, দেখো, খুব আশ্চর্যজনক ঘটনা। সেটা হলো বাগদা বিধানসভার উপনির্বাচনে সেখানকার বাগদার দেহালদহে বিজেপির প্রার্থী, তাকে দেখে গো ব্যাক স্লোগান হয়েছে। একটা চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নির্বাচন চলাকালীন এবং সেখানে সিআরপিএফ এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের থেকে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এই ভোট পরিচালনার বা ভোটের নিরাপত্তার জন্য তারা পাঠিয়েছে, সেই সিআরপিএফ এর বিরুদ্ধে ধাক্কাধাক্কি এবং মারধর করার অভিযোগ। কে অভিযোগ করছেন? না, বিজেপি প্রার্থী।
সেক্ষেত্রে গোটা ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট এটিআর তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্থাৎ যে কেন্দ্রীয় বাহিনীর ভোটের নিরাপত্তা রক্ষার দায়িত্ব, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে কিনা এবং সেই সঙ্গে প্রার্থীদের নিরাপত্তার দায়িত্বও কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর ওপর থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই ধাক্কাধাক্কি এবং মারধর করার অভিযোগ। এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যে অ্যাকশন টেকেন রিপোর্ট যে পাঠানো হয়েছে সেই অ্যাকশন টেকেন রিপোর্টে বিস্তারিত ভাবে জানাতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে যে সেখানে কোন পরিস্থিতিতে এই ধরনের ঘটনা সৃষ্টি হলো এবং সেখানে প্রার্থীর নিরাপত্তা যেখানে সমানভাবে জরুরি নির্বাচন পরিচালনার সাথে সাথে সেইখানে এই ধরনের ঘটনা বাগদার দেহালদহে হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই অ্যাকশন টেকেন রিপোর্টটি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। উপনির্বাচনে রানাঘাট দক্ষিণের রায়নগরে উত্তেজনা, ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বাহিনীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী তার বচসা হয় এবং এই ঘটনায় সাময়িকভাবে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডক্টর মুকুটমণি অধিকারীর অভিযোগ যে বিনা কারণেই অতি সক্রিয়তা দেখিয়ে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। কি কারণে এই লাঠিচার্জ তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী, অন্যদিকে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, ঠিক কি নিয়ে এই কি কারণে লাঠিচার্জ করা হয়েছিল, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যখন মুকুটমণি অধিকারী 172 নম্বর বুথ, যেটা রায়নগরে যে 172 নম্বর বুথ, সেখানে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শন করতে আসে। সেখানে মহিলারা ভীষণভাবে উত্তেজিত ছিল, কারণ এই কারণেই যেহেতু নিরীহ ভোটারদেরকে লাঠিচার্জ করেছে এবং এটাও জানা গেছে যে যেখানে কোনো মানুষ অসুস্থ হলে তাকে বাড়ি থেকে নিয়ে আসে ভোট দেওয়ার দায়িত্ব আছে সকল রাজনীতি দলের, কিন্তু তা না করে বিজেপি অভিযোগ এসেছে যে বিজেপির দল থেকে বিজেপি দলের কর্মীরা তারা কিন্তু ভোট দেওয়াতে নিয়ে এসেছে। তিনি অসুস্থ না, তবুও তাকে ভোট দেওয়াতে নিয়ে এসেছিল এবং তারই প্রতিবাদ করায় কিছু ভোটাররা, যার কারণে কিন্তু এমন লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং সেখানে মুকুটমণি অধিকারীকে সেই রকম অভিযোগই করে সেই মহিলাগুলো। আপনাদের জানিয়ে রাখি, রানাঘাট দক্ষিণের পূর্ণনগরে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে এবং সেই প্রেক্ষিতেও বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সঙ্গীতা, সেই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে পূর্ণনগরে যে গুলি, যে বিজেপির এজেন্টের যে কারণে গুলি চালানো হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে এবং সেখানে কিন্তু সবাই ভীত এবং সন্ত্রস্ত রয়েছে, পরিবার কিন্তু ভীত এবং সন্ত্রস্ত রয়েছে। সেখানে কিন্তু তারা ভোট দিতে যেতেও কিন্তু সেরকমই ভয় পেয়েছে এবং ভোট গ্রহণ কেন্দ্রে যেতেও কিন্তু ভয় পেয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। সার্বিকভাবে রানাঘাটের আজকের ভোটচিত্র সম্পর্কে কি মূল্যায়ন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের যে এবং বিজেপির যেখানে মুকুটমণি অধিকারী কিন্তু অভিযোগ জানিয়েছেন যে নাকি কেন্দ্রীয় বাহিনী এবং প্রিসাইডিং অফিসার সেখানে কিন্তু বিজেপির হয়ে ভোট করিয়ে দিচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ কিন্তু তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী কিন্তু জানাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে যেখানে প্রিসাইডিং অফিসার কিন্তু নিরপেক্ষ থাকার দরকার, সেখান থেকে
কিন্তু প্রিসাইডিং অফিসার নিরপেক্ষ থাকছে না। তাই তিনি এবং সমস্ত সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন যে এমন কাজটা তিনি মেনে নিতে পারছেন না, যে এইভাবে একটা প্রিসাইডিং অফিসার বা কেন্দ্রীয় বাহিনী যারা এসেছে তারা কি করে বিজেপির হয়ে ভোট দেয়, এমনটা কিন্তু মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী কিন্তু তিনি জানাচ্ছেন। সঙ্গীতা, সার্বিকভাবে এই কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে 142টি এলাকাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজকে মোট কতগুলি জায়গা থেকে ভোটকে কেন্দ্র করে অশান্তির খবর পেয়েছো তোমরা? আমরা যখন বেরিয়েছি তখন আমরা যেখানে পূর্ণনগর এবং প্রীতিনগর, যেটা পায়রাডাঙ্গা প্রীতিনগর এবং রায়নগর, গাংনাপুর, দেবগ্রাম, এই সব জায়গায় কিন্তু আমরা অশান্তির চিত্র কিন্তু দেখতে পেয়েছি এবং অশান্তি কিন্তু জানতে পেরেছি যে এই সব জায়গায় অশান্তিমূলক ঘটনা ঘটেছে। ধন্যবাদ আমাদের চট্টোপাধ্যায়। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আমরা সরাসরি চলে যাব সেখানে। বুথকে তিনি ইনফ্লুয়েন্স করেছেন। প্রতি ওয়ার্ড 31-এর প্রতি কটা বুথ তিনি এখানে লুট করেছেন। তাকে আমি এখানে উপস্থিত থাকতে দেখেছি। কেন তিনি উপস্থিত ছিলেন এটা আমি আইনগতভাবে জানতে চাইব। আপনাদের দলে লোক নেই, এজেন্ট নেই, তাই লজ্জা ঢাকতে এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস কিছুক্ষণ আগে প্রেস মিট করে। স্বাভাবিক, আপনার যদি দলের লোক না থাকে গণতান্ত্রিক দেশে কি আপনি ভোট লড়তে পারবেন না? এমন কি কোথাও লেখা রয়েছে যে যদি আপনার বুথে এজেন্ট বসার লোক না থাকে, যদি আপনার সাথে 10টা লোক মিছিলে হাঁটার লোক না থাকে, তাহলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন না? এরকম ভারতের গণতন্ত্রের সংবিধানে কোথাও লেখা রয়েছে? একটা মানুষ সে নিজের পর্চি বিলি করতে করতেও ভোটে দাঁড়াতে পারে। প্রশাসনের দায়িত্ব সেই প্রার্থীকে সুরক্ষা দেওয়া। এখানে কি হচ্ছে, প্রার্থী যে বুথে যাচ্ছে সেই বুথে 50-60 জন ঘিরে প্রার্থীকে আক্রমণ করছে। এই গণতন্ত্র দেখার জন্য আমরা বেঁচে রয়েছি? 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানবাধিকার কমিশন কি বলেনি যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসনের আইন রয়েছে? তাহলে সেই কথা যে আবার সত্য সেটা আবার প্রমাণিত হলো। আমার মনে করুন কোনো বুথে লোক নেই, আমার যদি কোনো বুথে লোক না থাকে কিসের দোষ হয়েছে? আমার লোক আসবে, ভোট দিয়ে চলে যাবে। কেন গুলি পড়বে? কেন লাঠি ইট পাথর পড়বে? ভিডিও ফুটেজ রয়েছে, কোনো বানানো গল্প বলছি না আমি। নিশ্চয়ই অবাঞ্ছিত, একেবারেই কাঙ্ক্ষিত নয়। যদি জনপ্রতিনিধি বা যদি শাসক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি এরকমভাবে আইন নিজের হাতে তুলে নেয়, এরকমভাবে নির্বাচন বিধির উল্লঙ্ঘন করে, তাহলে সাধারণ মানুষের কাছে কি দৃষ্টান্ত যাবে? বিরোধী দল কি চাইবে? বিরোধী দল একটা বিচার রাখছে, একটা আদর্শ রাখছে, শাসক দলের অ্যান্টি ইনকাম্বেন্সির কথা তুলে ধরছে এবং সে মানুষের কাছে যাচ্ছে ভোটের জন্য। আপনি মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, কেন করছেন? আপনি অন্য বিধানসভার লোক এখানে কি করছেন প্রশ্ন করবে। সাধারণ মানুষ কোথায় যাবে? আমাকে একজন ফোন করলেন বিধানসভানি থেকে, উনি এক মহিলা বলছেন, দাদা আমার রাস্তার উল্টো দিকটা শ্যামপুকুর আর আপনার এই দিকটা মানিকতলা, আমি দেখছি আপনাদের কোনো লোক নেই, 50-60 জন তৃণমূলের লোক শুধু ঢুকছে বেরোচ্ছে। আমি আমার বাড়ির জানলা দিয়ে ব্যালকনি দিয়ে দেখছি। সাধারণ মানুষ কি ভয়ের মধ্যে রয়েছে, উৎকণ্ঠার মধ্যে রয়েছে। একটা উপনির্বাচন পর্যন্ত এই রাজ্যে ঠিক করে হতে পারে না। দেখুন, 31 নম্বর ওয়ার্ডে আমি সম্পূর্ণরূপে ঘুরেছি। 31 নম্বর ওয়ার্ডে গত রাত্রেবেলায় 100 থেকে 150 জন লোক ঘোরবিবি লেনে ঢুকেছিল। ঘোরবিবি লেনে ঢুকে সেখানকার যে বহুতল রয়েছে এবং বস্তি রয়েছে প্রত্যেক জায়গায় বলা হয়েছে যে এখান থেকে কেউ ভোট দিতে যাবে না, এবং বাইরে 20-25 জন আজকে সকাল থেকে বসেছিল চেয়ার পেতে, সেখানে আমি স্বচক্ষে দেখে এসেছি। এছাড়া যে বুথগুলোর নাম আমি উল্লেখ করলাম সেই বুথগুলো 31 নম্বর ওয়ার্ডের। তাছাড়া 32 নম্বর ওয়ার্ডের একাধিক বুথ, আপনার 16 নম্বর ওয়ার্ডের, 12 নম্বর ওয়ার্ডের
এবং সামগ্রিকভাবে এই বিধানসভার 80% বুথে ভোট লুট হয়েছে, এজেন্টদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে এবং এই ভোটে সাধারণ মানুষকে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, যোগদান করতে দেওয়া হয়নি। এই বিষয়গুলো আমি তুলে ধরব, সংশ্লিষ্ট দপ্তরে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো এবং প্রয়োজন হলে আমি হাইকোর্টে এই বিষয় রাখবো। এমন নয় যে হাইকোর্টে গিয়েই আমি এই মামলা জিতে আসব, এমন নয় যে হাইকোর্ট বলবে এই বিধানসভার পুনরায় নির্বাচন হবে, কিন্তু আমি এই কারণে হাইকোর্টে যেতে চাই যে কারণে হাইকোর্টে গিয়ে যে সন্ত্রাসের কথা আমি রেকর্ড করে এসেছিলাম কলকাতা হাইকোর্টে, ভারতের যদি আজ থেকে 50 বছর বাদেও মানিকতলা বিধানসভার নির্বাচনের কথা লেখা হয়, উল্লেখ করা হয়, বলা হবে 2021-এ কী সন্ত্রাস হয়েছিল, 2024-এ কী সন্ত্রাস হয়েছিল। আধুনিক টেকনোলজি যুগে আমি তার ছবি এবং ভিডিও ফুটেজ সহ হাইকোর্টে জমা করব। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। রায়গঞ্জে বহিরাগতদের এই নির্বাচনে ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ এবং তাদেরকে সরাতে কেন্দ্রীয় বাহিনী তাড়া করেছে। রায়গঞ্জের মিলনপাড়ার 6 নম্বর বুথের ঘটনা। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে ঠিক কি ঘটনা ঘটেছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, সকাল থেকে আমরা দেখেছিলাম ঝিপঝিপ বৃষ্টির মধ্যে দিয়ে উপনির্বাচন শুরু হয়েছিল এবং কি সকালবেলা থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছিল। 3 প্রার্থী সকাল সকাল ভোট দিয়ে দেয়, তারা বিভিন্ন এলাকায় ঘুরে দেখে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কিন্তু বেলা গড়াতে বিভিন্ন জায়গাতে অভিযোগ উঠে আসছে যে কেউ কোনো জায়গায় বহিরাগতরা এসে জমায়েত করছে বা কোনো জায়গায় প্রার্থী বিজেপি প্রার্থী গেলে পরে সেখানে গো ব্যাক স্লোগান তুলছে। এমনকি মিলনপাড়া এলাকায় 6 নম্বর বুথে বহিরাগতরা যখন জমায়েত হয় সেখানে বিজেপি প্রার্থী উপস্থিত হয়, সেই সময় কেন্দ্র বাহিনীর সহমতে সেই জায়গায় বহিরাগতদেরকে সরাতে বাধ্য হয় কেন্দ্র বাহিনী। পাশাপাশি সেই এলাকায় মানস ঘোষ বিজেপি প্রার্থী, তাকে গো ব্যাক স্লোগান তুলে বিরোধীরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। আপনাদের জানিয়ে রাখি, রায়গঞ্জে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। বিজেপি প্রার্থী মানস ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডেই মানস ঘোষকে ঘিরে স্লোগান দেওয়া হয়। এখানে কেন্দ্র বাহিনী বিজেপি দালালি করছে, কেন্দ্র বাহিনী বিজেপি দালালি করছে। ফোন করে নেতা নিয়ে আসলে কি করবে? নেতা দেখবেন দেখবেন কি করে আপনার নেতাকে ছেড়ে দেবো, দেখবেন এখন রাখবো। হাঁটান গাড়ি দেখে হাঁটান, হাঁটান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। রায়গঞ্জের এই যে বিজেপি প্রার্থীকে বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগান, ঠিক কি কারণে গো ব্যাক স্লোগান? তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? বিক্রমাদিত্য, শুনতে পাওয়া যাচ্ছে? বলো বিক্রমাদিত্য, ঠিক কি কারণে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের, কি বক্তব্য?
দেখো, মানস ঘোষের বিরুদ্ধে অনেকগুলি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ঘটনা, যার মধ্যে মালাইকোড়ার একটি শ্মশানের ঘটনা রয়েছে। সেই শ্মশানের ক্ষেত্রে 10 লক্ষ টাকাতে তছরূপ করেছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণে এবং বিজেপি যে ধলতা নেওয়ার অভিযোগ, যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় তিনি ধলতা নিয়েছেন বলে অভিযোগ। 30 কোটি 5 কেজি 10 কেজি করে যে ধলতা, সেই ধলতা নেওয়ার অভিযোগেই কিন্তু আজকে এই ঘটনাটা ঘটেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে 4 দিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। অরিয়াদহে ভাইরাল ভিডিও কাণ্ডে জালে জয়ন্ত সিং এর 4 শাগরেদ। আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো, সেই ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। এদের একজনের নাম তন্ময় ধর, অপরজন অভিষেক চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এখনো পর্যন্ত নতুন কি আপডেট উঠে এসেছে আরিয়াদহ কাণ্ডে? দেখো, তোমাকে যেটা অঙ্কুরদা বলে রাখি, আরিয়াদহ কাণ্ডের 2টি পৃথক ঘটনা। একদিকে এক মহিলাকে মারধর, একটি ভিডিও ভাইরাল, অপরদিকে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ। এই দুটো ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। জানিয়েই আজকে সকালেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নগরপাল অলোক রাজোরিয়া একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন যে এই যে ভিডিও ভাইরাল হয়েছে, যে সোশ্যাল মিডিয়ায় যে এত ভাইরাল হয়েছে ভিডিও একজনকে মারধরের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 6 জনকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা। ঘটনা যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ঘটনায় কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট 4 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে একটি আবেদন জানানো হয়েছে, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, এবং আর কিছুক্ষণ পরে সেই রায় বেরোবে এবং সেই রায় বেরোলে পরবর্তী আমরা আপডেট পাবো। কিন্তু তার আগে তোমাকে বলে রাখি যে এই যে ঘটনা, এই ঘটনার মধ্যেই কিন্তু রীতিমতো একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আরিয়াদহ অঞ্চল জুড়ে। এবং এই আরিয়াদহ সহ বিভিন্ন জায়গায় এরকম যে ঘটনাগুলি, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। পুলিশ কি বলছে এই বিষয়ে? কখনো এই ব্যারাকপুর কমিশনারেটের মধ্যে, কখনো সেটা ভাটপাড়া হোক বা ব্যারাকপুর হোক বা আরিয়াদহ, আগ্নেয়াস্ত্র তো খোলামকুচির হয়ে গিয়েছে ওখানে। সেই এত সহজলভ্য কি করে হলো আগ্নেয়াস্ত্র, সেই বিষয়ে পুলিশের কি বক্তব্য? আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র কিভাবে চালানো হবে, সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। এতটা সহজলভ্য আগ্নেয়াস্ত্র এবং তার পাশাপাশি তার প্রশিক্ষণও চলছে। কিন্তু যতক্ষণ না ভিডিও ভাইরাল হচ্ছে ততক্ষণ পুলিশ এই দুষ্কৃতীদের নাগাল পাচ্ছে না। কেন এই পরিস্থিতি, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবেই। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই দোষীদের গ্রেপ্তার করে তাদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তাভাবনা রয়েছে এবং সে বিষয়ে আবেদন জানানো হয়েছে আদালতে। শেষ পর্যন্ত পুলিশ কতদিনের জন্য তাদের হেফাজতে পায় এবং এই যে কতদিন সময় লাগবে, কতদিনের জন্য নিজেদের হেফাজতে পাবে, আদৌ এই চক্রের চাঁইদের খোঁজ পাওয়া যাবে কিনা, তা নিয়ে চর্চা চলছে এই মুহূর্তে জেলার রাজনৈতিক মহলে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া, তিনি কি বলছেন আমরা শোনাবো। ভালো করে করো না। প্রশ্ন যদি আপনার হবে, 1-2 প্রশ্ন আমি নিয়ে নেব, তারপরে আমি ইংরেজিতে বলবো, বাংলাতে বলবো, ঠিক আছে? और বাংলাতে और अंग्रेजीতে বলার তালা মেরে রেখেছে। সব কিছু বলে দিয়েছি ভাই, কিছু ছেড়েছি? অল উই হ্যাভ, আই হ্যাভ আনসার্ড অল কোশ্চেনস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ,
এই যে এত সহজলভ্য হয়ে গিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত এই সমস্ত অঞ্চলগুলিতে আগ্নেয়াস্ত্র, কখনো ভাটপাড়া, কখনো ব্যারাকপুর, কখনো এই আড়িয়াদহে আগ্নেয়াস্ত্র সহজলভ্য এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলছে, সেই ভিডিও যতক্ষণ না ভাইরাল হচ্ছে পুলিশ অপরাধীদের খোঁজ পাচ্ছে না। এই বিষয়ে পুলিশের কি বক্তব্য? পুলিশের ভূমিকা নিয়ে যে বিরোধীরা প্রশ্ন তুলছে তা নিয়েই বা কি বক্তব্য পুলিশের? দেখো অঙ্কুরদা, পুলিশের একটা ভূমিকা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে, যে ভূমিকায় পরিষ্কার বলা হচ্ছে যে বাইরে থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র আসছে এই রাজ্যে, অর্থাৎ ভাটপাড়া, জগদ্দল যে সমস্ত এলাকাগুলো, অর্থাৎ যেখান থেকে সব থেকে বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে, পুলিশের একটা ব্যর্থতা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় যদি আগ্নেয়াস্ত্র ঢুকছে সেটা পুঙ্খানুপুঙ্খ খবর থাকছে তাদের কাছে, যেগুলো তারা অনেক সহজেই ধরতে পাচ্ছেন। তবে এই যে ভাইরাল ভিডিওর কথা তুমি যদি বলে রাখো যেখানে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেটা একদমই একটি সদূর দূরে, সেখানে পুলিশের একটা সোর্স কিন্তু ইতিমধ্যে কাজ করা দরকার ছিল। তবে সেই দিকে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই যা প্রশ্ন উঠছে, তবে পুলিশের একটা যে লিঙ্ক গুলো রয়েছে, লিঙ্কম্যান যারা রয়েছে পুলিশ, তাদের কাছে পুলিশের যা সোর্স গুলো রয়েছে সেগুলো হয়তো একটুখানি যা খারাপের দিকে রয়েছে, নাহলে কিন্তু এতদিন লাগে না। কারণ যে ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে আসছে কামারহাটি অঞ্চলে, শুধু কামারহাটি এলাকা নয়, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় এই অঞ্চল সব থেকে দুষ্কৃতি প্রবণ এলাকা, এই এলাকাগুলো স্পর্শকাতর এলাকা, সেই এলাকাগুলো কিন্তু বাইরে থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে। তবে পুলিশের আশ্বাস যে আগামী দিনে যদি এরকম কোনো ঘটনা ঘটে তার আগেই কিন্তু পুলিশ, ঘটনা ঘটার আগেই কিন্তু পুলিশের কথা যে আসামিদের এবং যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কিন্তু ধরতে পারবে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। আপনাদের জানিয়ে রাখি যে তথ্য উঠে আসছে যে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই আড়িয়াদহের ঘটনায় এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, সেই ছবিও ভাইরাল হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তদের। কি বলেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি আলোক রাজোরিয়া, আমরা শোনাবো। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য সরকারের। রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এর এফআইআর যে করে চলেছিল সেই বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্য সরকারের আনা সেই মামলাকেই গ্রহণযোগ্য বলে আজ স্বীকৃতি দিয়েছে শীর্ষ আদালত এবং এই মামলায় রাজ্যের আবেদনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে প্রাসঙ্গিক তথ্য চেপে রেখে রাজ্য সরকার এই মামলা করছে, কিন্তু কেন্দ্রের সেই অভিযোগ বা কেন্দ্রের সেই যুক্তিকে মান্যতা দেওয়া হয়নি শীর্ষ আদালতের পক্ষ থেকে। আবেদন বিচারযোগ্য বলেই শীর্ষ আদালত জানিয়েছে। শীর্ষ আদালতের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম পর্যবেক্ষণ নিয়ে তৃণমূল কংগ্রেসের পোস্ট, সব সময় সত্যের জয় হবে। যারা নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায়, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করে, তাদের জন্য শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বড় শিক্ষা বলেই আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। তাদের সোশ্যাল মিডিয়ায় তারা এই পোস্ট করেছে। যুক্তরাষ্ট্রীয় নীতির ওপর কোনো হুমকি গ্রহণযোগ্য নয় বলেই জানিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের আমরা শোনাবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র শান্তনু সেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাহুল সিনহা, তারা কি বলেছেন শোনাবো। সুপ্রিম কোর্ট এই তার অবজারভেশনের মধ্যে দিয়ে যে কথা বলেছেন সেটা শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি সরকারের বিষয় নয়, সেটা সংবিধানের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, গণতন্ত্র, যেগুলো সংবিধান একে বুদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিজেপি একদমই মানত না, সেগুলো নৈতিক জয় বলে আমরা মনে করছি। সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এটা বিশেষ ক্ষেত্রের জন্য সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ।
এটা সুপ্রিম কোর্টের রায়ও নয়। অতএব আমি মনে করি এটা যারা আমাদের আইনজীবীরা আছে তারা বিষয়টা খতিয়ে দেখবে, আর তার মধ্যে যেটা আছে সেটাকে তারা সামনে নিয়ে আসবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সর্বোচ্চ আদালতের সম্মান, সর্বোচ্চ আদালতের গরিমা তৃণমূল সময় সময় নষ্ট করার চেষ্টা করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আদালতের মর্যাদাকে সবসময় মর্যাদা দিয়ে এসছে। অতএব আদালতের যে নির্দেশ যাই হবে সেটাই আমরা অতীতেও মান্য করেছি, এখনো মান্য। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় 1963 সালের যে সিবিআই গঠিত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে কেন্দ্রে সাম্প্রতিক অতীতে মোদি জমানায় কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে সিবিআই তদন্ত করানোর একটা চেষ্টা হয়েছে এবং রাজ্যের উপর সেভাবেই সিবিআই তদন্ত চালানো হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের যে জেনারেল কনসেন্ট, সেই জেনারেল কনসেন্ট না থাকলে এইভাবে তদন্ত চালানো যায় না এবং রাজ্যের পক্ষ থেকে 2018-তে সেই জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তারপরেও সিবিআইয়ের যে তদন্ত তারই প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আজকে রাজ্য সরকারের সেই বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অবৈধ নিয়োগের অভিযোগ। টাকা নিয়ে পিএইচই দপ্তরে নিয়োগ, এই পঞ্চায়েতে বিজেপির দখলে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। তমলুকে প্রকাশ্য বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে অবৈধ নিয়োগ, টাকা নিয়ে পিএইচই দপ্তরে নিয়োগের অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। কাঠগড়ায় তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি। সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিরুপমা সামন্ত। জেলা সভাধিপতির কাছে অভিযোগ দায়ের করেন তিনি। গত 1 বছরে পিএইচই তৈরি করা জল মিশন প্রকল্পে যে সমস্ত অপারেটর নিয়োগ হয়েছে তা বেআইনি বলে দাবি তাঁর। 3 লক্ষ টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ। যারা নিয়োগ হয়েছেন সেখানে আমি অনেক রকম দুর্নীতি দেখছি, যে যাদের পাওয়ার যোগ্য অ্যাকচুয়ালি তারা পায় না। আমি চাই যে গরিব ব্যক্তি, যারা গরিব কিংবা কারোর যাদের কাজ অ্যাকচুয়ালি নেই, সেই সব ব্যক্তিকে দেয়া হোক। এর জন্য আমি দায়ী করছি আমার সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি জানান, নিরুপমা সামন্ত নাকি স্বীকার করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতে ধমকানিতে বাধ্য হয়ে এই অভিযোগ দায়ের করেছিলেন। অ্যাকচুয়ালি উনি আবার আমার কাছে স্বীকার করেছেন কালকে এসে যে আমি কারো প্রলোভনে পা দিয়ে, এবং উনি নামও বলেছেন যে আমি বামদেব গুছাইতের প্রলোভনে পা দিয়ে উনি আমাকে ধমকেছেন, যার কারণে আমি এই অভিযোগটা করতে বাধ্য হয়েছি। যদিও বামদেব গুছাইতের দাবি, এই সভাপতি জনগণের দ্বারা নির্বাচিত হয়, বিজেপির প্রতীকে নির্বাচিত হয়, এর যে কি দায়িত্ব একটা সভাপতির সেটা উনি বুঝে উঠতে পারেননি। আর আমরাও না বুঝে ওনাকে সভাপতি করে ফেলেছি। দলের সিস্টেমে সভাপতি হয়েছেন, কিন্তু দলের প্রতি তার কোনো আনুগত্য বোধ নেই। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কটাক্ষ তৃণমূলের। পিএইচই নিয়োগের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ যারা আনছেন, সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি লিখিতভাবে জেলা পরিষদে পাঠিয়েছিলেন। আমরা খতিয়ে তদন্ত করে দেখে পিএইচই দপ্তরকে জানিয়েছি, পিএইচই তাদের অস্থায়ী নিয়োগের ছাড়পত্র দিয়েছেন। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে। জনমানুষে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, দাবি তৃণমূলের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। স্কুলের মধ্যেই ধস, আটকে পড়েছে 4 পড়ুয়া। ধসে ক্লাসরুমের একাংশ মাটির তলায় বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। ঝাড়গ্রামের নয়াগ্রামের ঘটনা। অরূপ, ঠিক কখন ঘটেছে, কি ঘটেছে ঘটনাটা বিশদে জানাও দর্শকদের। দেখো অঙ্কুরদা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আজ যখন সকাল 11টা 20 মিনিট নাগাদ স্কুল শুরু হয়, সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে বসেছিল। হঠাৎ করে স্কুলের মধ্যে ধস নামে, ঘটনায় 4 জন ছাত্র গুরুতর আহত হয় বলে এমনটাই জানতে পারছি। যেটা আমরা জানতে পারছি, যে বেঞ্চে তার ছাত্রছাত্রী বসেছিল, সেই সময় হঠাৎ সেই ক্লাসরুমের একাংশ মাটির নিচে ঢুকে যায়।
ফলে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং গ্রামবাসীরা মিলে ওই 4 জনকে উদ্ধার করে, যেটা আমরা গ্রামবাসী সূত্রে আরো জানতে পারছি 2006 সালে এই স্কুলটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ এই নয়াগ্রাম থানার যে নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়, এটি সুবর্ণরেখা নদী থেকে মাত্র 500 মিটারের মধ্যে রয়েছে। ফলে স্কুলের যে মাটি, স্কুলের নিচের মাটি হালকা হয়ে যাওয়ায় এই ধস বলে অনুমান করছে এলাকার একাংশ। অঙ্কুরদা, এই যে 4 জন যে পড়ে গিয়েছিল তাদের আঘাত কতটা গুরুতর? দেখো, ওই 4 জন হঠাৎ করে মাটি নিচে ঢুকে যাওয়ায় সেভাবে গুরুতর আহত না হলেও হালকা আহত হয়। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে বাড়ির মধ্যে পৌঁছে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা মিলে। ওই স্কুল কি খোলা রাখার বিষয়ে কি বলছেন স্কুল কর্তৃপক্ষ? দেখো, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ বলছে পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে। এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। মঙ্গলবারের পর আজও উত্তপ্ত ঢোলাহাট। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানায় এক যুবককে মারধর করা হয় এই অভিযোগ। তারপরে যুবকটিকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসার পর এক নার্সিংহোমে তার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনায় অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন তাকে আদালতে পেশ করা হয় সেই সময় তো তার মেডিকেল রিপোর্টে তাকে সুস্থই বলা হয়েছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে গতকালের পর আজকেও বিক্ষোভ দেখানো হয়। আজকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, সর্বশেষ কি পরিস্থিতি আজকে? তোমার সঙ্গে যখন সকালেও কথা হচ্ছিল তখনও সেখানে বিক্ষোভ ছিল, এই মুহূর্তে বিক্ষোভের কি জায়গা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বা কি আশ্বাস দিয়েছে ওই পরিবারকে? একদমই অঙ্কুরদা, দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো গতদিনের পর আজও সকাল থেকে কিন্তু এই ঢোলাহাট থানা এলাকার যে ঘাট বকুলতলা সেখানকার যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় এবং আজও কিন্তু নিহত যুবকের পরিবারের লোকজন তারা ঢোলাহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপর দুপুর নাগাদ সেই বিক্ষোভ চলে। অবশেষে কিন্তু আইএসএফ নেতৃত্বদের উপস্থিতিতে নিহত যুবকের পরিবার তারা ঢোলাহাট থানাতে ডেপুটেশন দেয়। সেই ডেপুটেশনে তারা একাধিক দাবি জানায়, যেমন এই মৃত্যুর ঘটনায় পরিবার বারবার অভিযোগ করছে যে থানায় যুবককে চোর সন্দেহে তুলে এনে পুলিশ মারধর করে এবং যার কারণে যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর সহ বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করার আবেদন জানানোর পাশাপাশি কিন্তু এই ডেপুটেশনের মাধ্যমে যেহেতু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে নিহত যুবকের পরিবারের কাছ থেকে ঢোলাহাট থানার পুলিশ প্রশাসন বেশ কিছু টাকা নিয়েছিলেন, সেই টাকা যাতে অবিলম্বে পরিবারকে ফেরত দেওয়া হয়, এরকম আরো একাধিক দাবি জানিয়ে তারা কিন্তু আজকে ঢোলাহাট থানাতে ডেপুটেশন দিয়েছে। অন্যদিকে আজকে কিন্তু গতদিনের পর আজ এই বিক্ষোভ চলার পর কিন্তু দুপুর নাগাদ বিক্ষোভ উঠে যায়, ডেপুটেশন কর্মসূচিও শেষ হয়। তারপরেই কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তার যে গ্রামের বাড়ি ঘাট বকুলতলা এলাকা সেখানে তিনি যান, পরিবারকে সমবেদনা জানান, তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি গোটা ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ এবং সেখানে কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগলে দিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই আজকে কিন্তু এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং আগামী দিনে এই আন্দোলন যদি সঠিক বিচার না পান এই আন্দোলন আরো বৃহত্তর আকারে যাবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে আইনের ওপর কিন্তু ভরসা রেখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি আজকের যেহেতু নিহত যুবকের তার শেষকৃত্য তার এই গ্রামে বকুলতলা এলাকাতে হচ্ছে এবং সেই শেষকৃত্যের সময়ও কিন্তু উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। ঢোলাহাট কাণ্ড নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। থানায় এনে যুবককে মারধরের অভিযোগ এবং সেই অভিযোগেই জামিন পাওয়ার পরে অসুস্থ হয়ে মৃত্যু, এমনটাই পুলিশের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয়েছে।
মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। ধোলাহাটে পুলিশি হেফাজতে এক যুবককে মারধরের অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। ভিডিওগ্রাফি করা হয়নি ময়নাতদন্তের সময়, এমনটাই অভিযোগ করা হচ্ছে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশনে পুলিশ। তৃণমূল নেত্রীর নির্দেশ কার্যকর করতে তৎপর আধিকারিকরা। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় বাজারে হানা টাস্ক ফোর্সের আধিকারিকদের, বাজারে অভিযান রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদেরও। তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। উচ্ছে বেগুন পটল মূলো, দাম শুনলেই চক্ষু চরক গাছ আম জনতার। মাছ মাংসের দাম শুনেও ভিমড়ি খাওয়ার জোগাড়। খাবো কি এই ভেবেই কুল পাচ্ছে না সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই শাকসবজি মাছ মাংসের আকাশ ছোঁয়া দাম। পেঁয়াজের দামের ঝাঁঝিয়ে চোখে জল মধ্যবিত্তের। কি উপায়? কবে দাম কমবে? লম্বা হচ্ছে প্রশ্নমালা। এই আবহে মধ্যবিত্তের কথা ভেবে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কালো বাজারে নিয়ে সতর্ক করেন মুনাফাখোরদেরও। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসেন আধিকারিকরা। কলকাতা সহ জেলায় জেলায় তুঙ্গে তৎপরতা। কাঁকুরগাছির ভিআইপি বাজার পরিদর্শনের টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে দামটা বেড়েছে কেন সেটাই এখন বিতর্কের বিষয়। সেটা আদৌ ম্যানমেড কিনা নাকি ন্যাচারাল, সেটার জন্যই আমাদের এই ঘোরাঘুরি বা এই প্রচেষ্টা। তবে আমার দৃঢ় ধারণা আলুর দাম তো কমবে, কোনো সন্দেহ নেই এতে। সবজিটা আমরা দেখছি আগামী এখনই আমরা হোলসেল মার্কেটে যাচ্ছি, ওখানে দেখে গিয়ে আমরা কথা বলছি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সবজি বাজার আগুন, মধ্যবিত্তের পকেটে টান, সমস্যায় সাধারণ মানুষ। চন্দ্রকোনার একাধিক বাজার সহ জেলার বিভিন্ন মার্কেটগুলোতে সবজির বাজার দর সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। সবজির দাম প্রচুর, কিনা যাওয়ার মতো পয়সা নাই। কিরকম দাম? কিরকম? যে 30 টাকা ছিল আজকে 40 টাকা, পটল হচ্ছে 40 টাকা। সবজি মানে হয়নি, গাছে ফলনটা কম বৃষ্টির কারণে আবার অতিরিক্ত ধরনের কারণে। বীরভূমের বাজারগুলিতেও আলু পটল বিকোচ্ছে চড়া দামে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বীরভূমের সবজি বাজারগুলিতে পুলিশের হানা। বোলপুর, শিউরি, রামপুরহাটে অভিযান বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। পার্থক্য তো এখন তো কিছু বুঝছি না, এখন তো চড়াই চলছে। কমের দিকে তো পেপারে দেখছি যে কম করার জন্য দিদি বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিছু কমলো না। তা কমলে আমাদের একটু সুবিধা হয়। এবং আমরা প্রথমে অ্যাওয়ার করব সবাইকে। অ্যাওয়ার করার পরে যদি কোনো ডিসপুট পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব আমাদের বড় সাহেবের নির্দেশ মতো। মুখ্যমন্ত্রী একই ছবি হুগলিতেও। চুচুড়ার খরুয়া বাজার, মল্লিক কাশেম হাট, শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান ক্রেতা সুরক্ষা দফতর, কৃষি বিপণন দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর ও নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকদের। আসানসোল হোলসেল বাজারেও সাত সকালে টাস্ক ফোর্সের হানা। বড় দামের ডিফারেন্স হয়েছে, তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না, আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে। ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ হোক বা মূল্যবৃদ্ধি, সব ক্ষেত্রেই আসরে মুখ্যমন্ত্রী। সব দফতরের তৎপরতা কোথায়? মুখ্যমন্ত্রীর নির্দেশ না পেলে কি তবে হাত গুটিয়ে বসে থাকতো বাকি দফতর? প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি। মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ভারতীয় দলে শালবনির তিলাখোলার মৌসুমী মুর্মু। কৃষকের মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ, আনন্দে আত্মহারা ফুটবল প্রেমীরা।
শালবনী থেকে সুদূর মায়ানমার, ভৌগোলিক দূরত্ব অনেকখানি। সেই মায়ানমারের মাঠে বছর কুড়ির মৌসুমী মুর্মু আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচে ভারতের জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করবেন জঙ্গলমহলের এক কন্যাশ্রী। ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলে যোগ দিয়ে মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার মৌসুমী। কৃষকের মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ, আনন্দে আত্মহারা ফুটবল প্রেমীরা। জঙ্গলমহল থেকে বড় হয়ে ওঠা, পরিবারে খেলাধুলার চর্চা ছোট থেকেই। ষষ্ঠ শ্রেণী থেকে তার ফুটবলের স্কিল শুরু। সম্প্রতি 9 এবং 10 জুলাই মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ভারতের হয়ে 24 জনের একটি দল গিয়েছে, যাদের মধ্যে রয়েছে মৌসুমী। এখানে ইন্ডিয়া টিমে এবং মেয়েরা খেলে। আমি ছোট থেকেই চাইতাম, যখন আমি জানার পরে তখন চাইতাম যে আমিও ওই জায়গাতে খেলতে পারবো কি পারবো না, আমি চেষ্টা করব। তো এখন আপাতত আমি বলবো আমার এত কষ্ট করার পর আমি সাকসেস হয়েছি যে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমার খুব ভালো লেগেছে যে আমার কোচের জন্য আমি এত দূর আসতে পেরেছি। আমার কোচের নাম হচ্ছে নারায়ণ সিং। আর আমি বলবো যে আমার বাড়ির লোক আমাকে অনেক অনেক সাপোর্ট করে খেলার জন্য, আর খুব ভালো লাগছে। অনুভূতি তো খুব ভালোই লাগছে, মানে ভালো বলতে এত ভালো যে সেই জায়গায় মানে গেছে, সে আমাদের বাবা মার মধ্য দিয়ে খুবই ভালো লাগে। শালবনী জাগরণ ফুটবল একাডেমির সম্পাদক সন্দীপ সিংহ বলেন, জঙ্গলমহলে রয়েছে একাধিক প্রতিভা। সিনিয়র ইন্ডিয়া জার্সিটা ও অন্তত পাক। গতবারে ক্যাম্পে গেছিল, এশিয়ান গেমসের সময় বাদ দিয়েছিল, কিন্তু এবারে যে পেয়েছে এটা আমাদের বিরাট আনন্দ। আমাদের মানে শালবনীবাসীর আনন্দ, আমাদের বিশেষ করে আমাদের তিলাকুলা সাকাম ক্লাব, যে ক্লাব থেকে উঠে এসেছে আমাদের এই তিলাকুলা গ্রাম, আমাদের এটা বিরাট আনন্দ। বর্তমানে মৌসুমী শালবনী পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত, পাশাপাশি পড়াশোনাও চলছে কলেজে। স্বপ্ন পূরণ হোক মৌসুমীর। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। 4:04 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।